ঠিক আছে, চলো আমরা আবার স্ক্রিন শেয়ারে যাচ্ছি। একটু সবাই একটু স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ কিনা একটু বলো। দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাইনি এখনো আসে নাই স্যার। আসছে স্যার। ঠিক আছে, সবাই একটু মাইক্রোফোন অফ করে রাখো। আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। আজকের টপিকটা খুবই সহজ। দেখো, আমরা প্রথমে যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ঋণ বিশ্লেষণ। ঋণ বিশ্লেষণ মানে কি? মনে করো সায়েম আমার কাছে ঋণ নিতে আসছে 10 লাখ টাকা, সে আমার ব্যাংকে ঋণ নিবে। এখন কথা হচ্ছে ঋণ দেওয়ার আগে আমি সায়েমের চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে বিবেচনা করতে হবে যে সায়েম যে টাকাটা নিয়ে যাবে সেই টাকাটা কোনো তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে সে রেস্টুরেন্টে খরচ করবে কিনা, নাকি সে ব্যবসায়িক কাজে খরচ করবে, এটাকে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এরপর আমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে সায়েম বলছে যে সায়েম হয়তোবা মাছ চাষ করবে, চিংড়ি চাষ করবে, বা সবজি চাষ করবে, বা যে কোনো একটা ইন্ডাস্ট্রি, একটা জায়গায় একটা খাতে ইনভেস্ট করবে। আমাকে চিন্তা করতে হবে ওই খাতে যে সায়েম ইনভেস্ট করতে চাচ্ছে সেই জায়গায় সায়েমের কি আছে কিনা, মানে হচ্ছে দক্ষতা আছে কিনা, যে সে যে মাছ চাষ করতে চাচ্ছে তার অতীত অভিজ্ঞতা আছে কিনা, তার দক্ষতা আছে কিনা, সে যে ব্যবসাটা করতে চাচ্ছে সেই ব্যবসায় তার দক্ষতাটা আছে কিনা, সেটাকে আমাকে বিবেচনা করতে হবে। আমাকে চিন্তা করতে হবে সে যেই খাতে ইনভেস্ট করতে চাচ্ছে সেই খাতে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন, বা ভবিষ্যৎ পরিস্থিতি কেমন, বা সেখান থেকে প্রফিট আসবে কিনা। প্রফিট না আসলে সে আমাকে কিন্তু লোনটা ব্যাক করতে পারবে না, তখন কিন্তু এখানে একটা ঝামেলা হবে, আমার লোনটা না পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। সো এই সবগুলো নিয়ে আমি একটা কি করব, অ্যানালিসিস করব। এবং সায়েমের যে অতীতের যে রেকর্ড, সে আমার কাছ থেকে আর কোনো লোন নিছে কিনা, এবং যে লোনগুলো নিছে সেই লোনগুলো সঠিক সময়ে পরিশোধ করছে কিনা, অথবা সায়াম অন্য কোনো ব্যাংক থেকে লোন নিছে কিনা এবং সেগুলো সঠিক সময়ে সঠিকভাবে পরিশোধ করছে কিনা, এগুলো সবগুলো নিয়ে আমি কি করব, অ্যানালাইসিস করব। এই যে অ্যানালাইসিস করে পজিটিভ পাই আর নেগেটিভ পাই সেটা পরের বিষয়, কিন্তু এগুলো নিয়ে যে একটা বিশ্লেষণের বিষয়, এটাকে বলা হচ্ছে ঋণ বিশ্লেষণ। এখন আসো, তাহলে বলা হচ্ছে এই জায়গায় দেখো, বলা হচ্ছে ঋণ বিশ্লেষণের ক্ষেত্রে আবেদনকারীর অবস্থা ও তার প্রদত্ত তথ্য, দ্যাট মিনস হচ্ছে যে ঋণ নিতে আসছে তার অবস্থা এবং সে যে যে তথ্যগুলো প্রদান করছে সেগুলো, এবং ব্যাংক কর্তৃক সংগৃহীত তথ্যসমূহ। শুধুমাত্র যে ঋণ গ্রহীতা আমাকে তথ্য দিবে তা না, আমিও কিন্তু ব্যাংক হিসেবে আমাকেও কিন্তু তথ্য সংগ্রহ করতে হবে। যে যাকে ঋণ দিব তার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আমাকে সংগ্রহ করতে হবে। তাহলে ব্যাংক কর্তৃক সংগ্রহীত তথ্যসমূহ বিশেষভাবে বিশ্লেষণ করা হয়। এছাড়া যে খাতে ঋণ চাওয়া হচ্ছে তার অবস্থা, সাউন্ড অফ করো, সাউন্ড অফ। এছাড়া বলা হচ্ছে এছাড়া যে খাতে এছাড়া যে খাতে ঋণ চাওয়া হচ্ছে তার অবস্থা, দ্যাট মিনস হচ্ছে যে খাতের জন্য, খাত বলতে কি, খাত বলতে সে যে জায়গায় ইনভেস্ট করবে, সে যেই কাজটা করতে চাচ্ছে ঋণটা নিয়ে, সেই খাতের অবস্থা, প্রদত্ত জামানতের গ্রহণযোগ্যতা। তাহলে তুমি আমার কাছ থেকে ঋণ নিবা, তার বিপরীতে তুমি হয়তো বা কোনো একটা জামানত প্রদান করবো আমাকে, সেটা অর্নামেন্ট হতে পারে, জায়গা সম্পত্তির দলিল হতে পারে, যেটা দিচ্ছ সেটার গ্রহণযোগ্যতা, এটা নিয়ে গতকাল ক্লাসে বলছিলাম। প্রদত্ত জামানতের গ্রহণযোগ্যতা এবং ব্যাংকের ঋণদান নীতির সঙ্গে এরূপ ঋণদান কত সামঞ্জস্যপূর্ণ। দ্যাট মিনস এক একটা ব্যাংকের এক এক ধরনের নীতি থাকে আমরা জানি। তাহলে এক একটা ব্যাংকের ঋণদানের নীতি এক এক ধরনের। আমার কাছে যদি ঋণ নিতে আসো, সেক্ষেত্রে আমার নীতির সাথে তোমার যে ঋণ নেওয়ার যে বিষয়টা সেটাকে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা, এটাও কিন্তু বিশ্লেষণ করে দেখার বিষয় রয়েছে। তো এখানে বলা হচ্ছে ঋণ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আবেদনকারীর অবস্থা নিয়ে আলোচনা করব। আবেদনকারী মানে হচ্ছে তানবিন আমার কাছ থেকে ঋণ নিতে আসছে, তানবিনের চরিত্র নিয়ে আমাকে চিন্তা করতে হবে। তানবিন কি সৎ চরিত্র অধিকারী কিনা, তানবিনের সামর্থ্য নিয়ে চিন্তা করতে হবে, তার আর্থিক সামর্থ্য কেমন, তারপর হচ্ছে আর্থিক অসচ্ছলতা, দ্যাট মিনস হচ্ছে সচ্ছলতা বা অসচ্ছলতা, তানভীন আর্থিকভাবে সচ্ছল কিনা, সে কোনো কারণে ব্যবসায়ে যদি লস খায় সে আমার টাকাটা ফেরত দেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে কিনা, এটাও কিন্তু আমাকে বিবেচনা করতে হবে। এবার আসো, ঋণ বিশ্লেষণের সেকেন্ড যেই ধাপটা বলা হচ্ছে যে ব্যাংক সংগ্রহীত তথ্য, দ্যাট মিনস হচ্ছে
কেউ যদি আমার কাছ থেকে ঋণ নিতে আসে, আমাকে কিন্তু বসে থাকলে চলবে না, আমাকে ওই ব্যক্তি অথবা ওই প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে। প্রথমটা হচ্ছে ঋণ ফেরত দেওয়ার অতীত রেকর্ড। দ্যাট মিনস তুমি যে আমার কাছ থেকে আগে ঋণ নিয়েছিলা, তখন ঠিকঠাক মতো ফেরত দিছিলা কিনা সেটা আমাকে বিবেচনা করতে হবে। বা অন্যান্য ব্যাংক থেকে যে ঋণ নিছিলা, গৃহীত ঋণ, তা ঠিকঠাক মতো ফেরত দিছো কিনা অন্যান্য ব্যাংকের সাথে যোগাযোগ করে সেটা আমি সেই তথ্যটা নিতে হবে। অথবা আবেদনকারী, দ্যাট মিনস তুমি যে ঋণ নিতে আসছো, তোমার আর্থিক অবস্থাটা আমাকে বিবেচনা করতে হবে বা আমার জানতে হবে যে আর্থিক অবস্থা কেমন। এবার আসো, বলা হচ্ছে প্রার্থিত ঋণ খাতের অবস্থা। প্রার্থিত ঋণ খাত মানে তুমি টাকাটা নিয়ে যেই খাতে ইনভেস্ট করতে চাচ্ছ ওই খাতের নাম হচ্ছে প্রার্থিত ঋণ খাত। আর ওই খাতের অবস্থা কেমন। যেমন তুমি চিংড়ি চাষ করবা, তাহলে আমাকে চিন্তা করতে হবে ঋণ ব্যবহারের উদ্দেশ্য, তুমি কোন খাতে ঋণটা খরচ করবা সেটা আমাকে বিবেচনা করতে হবে। ঋণ প্রকল্পের ভবিষ্যৎ সম্ভাবনা, তুমি ঋণ চিংড়ি চাষ করতে চাচ্ছ, সো চিংড়ি চাষের ভবিষ্যতে কেমন অবস্থা বাংলাদেশে সেটা আমাকে বিবেচনা করতে হবে। যেমন পাট শিল্পে এখন যদি আমি ঋণ দেই, আমরা জানি পাট শিল্পের অবস্থা বাংলাদেশে খুব ভালো না, তাহলে আমাকে চিন্তা করতে হবে পাট শিল্পের বাংলাদেশে ভবিষ্যৎ আর নাই। তাহলে আমি পাট শিল্পে কেউ যদি টাকা ঋণ চায় আমি তাকে ইনভেস্ট করব না। কিন্তু কেউ যদি চিংড়ি চাষে ইনভেস্ট করতে চায়, মাছ চাষে ইনভেস্ট করতে চায়, কৃষি ক্ষেত্রে ইনভেস্ট করতে চাই, সেই জায়গায় হয়তো আমি তাকে সাহায্য সহযোগিতা করব। ঋণ প্রকল্প থেকে ঋণ গ্রহীতার অর্থ আগমনের ধরন ও ঋণ ফেরতের নিশ্চয়তা, দ্যাট মিনস তুমি যে ঋণটা নিচ্ছ, তুমি আমাকে ইন ফিউচারে যে টাকাটা প্রদান করবে সেটার নিশ্চয়তাটা কেমন সেটাও কিন্তু আমাকে বিবেচনা করতে হবে। আর সেটা নির্ভর করবে তুমি কোন খাতে ইনভেস্ট করছো এবং সেই খাতটা লাভজনক কিনা। যদি লাভজনক হয় তুমি লাভ করতে পারবা এবং আমাকে ঋণটা ফেরত দিতে পারবা। লাস্ট যে বিষয়টা বিশ্লেষণের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে জামানতের গ্রহণযোগ্যতা। তো আমরা জানি ঋণ নেওয়ার ক্ষেত্রে তুমি আমাকে জামানত প্রদান করবে। এখন তুমি যে জামানতটা প্রদান করছো সেটার প্রথম বলছে মালিকানার যথার্থতা, দ্যাট মিনস হচ্ছে ওই সম্পত্তিটার আসল মালিক তুমি কিনা সেটা আমাকে নিশ্চিত হইতে হবে। এরপরে তুমি ওই সম্পত্তিটা যে দিছ, আমি জিজ্ঞেস করছি যে তুমি যে অর্নামেন্টসটা দিচ্ছ বা যে তুমি যে জমির দলিলটা দিচ্ছ ওই জমির দাম কত বর্তমানে। তুমি বললো স্যার এটার দাম বর্তমানে 20 লাখ টাকা। এখন আসলে কি 20 লাখ টাকা কিনা সেটা আমাকে ফিল্ডে গিয়ে দেখতে হবে। এরপরে বিক্রয় যোগ্যতা, তুমি আমাকে যে সম্পত্তিটা প্রদান করছো সেই সম্পত্তিটা বিক্রয় করার মতো যোগ্যতা আছে কিনা, বিক্রয় যোগ্যতা আছে কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। এরপরে হচ্ছে দায় মুক্ততা। দায় মুক্ততা মানে হচ্ছে গত ক্লাসে এটা বলছিলাম যে তোমার যে সম্পত্তিটা আমাকে তুমি জামানত হিসেবে প্রদান করছো সেই সম্পত্তিটার উপর তুমি ছাড়া অন্য কোনো কারো দায় আছে কিনা। দ্যাট মিনস হচ্ছে তুমি অন্য কোনো ব্যাংকের কাছে মনে করো এই সম্পত্তিটা বন্ধক রেখে একবার ঋণ নিছো, তুমি ওই সম্পত্তিটা আবার আমার কাছে বন্ধক রেখে ঋণ নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আগের ব্যাংকটাকে তুমি টাকা পরিশোধ করছো। আর যদি না করো তাহলে তোমার দায়মুক্ততা এখানে নাই। অ্যান্ড লাস্ট হচ্ছে মূল্যের স্থিতিশীলতা। দ্যাট মিনস হচ্ছে তুমি যে সম্পত্তিটা প্রদান করছো সেই সম্পত্তিটার যে মূল্যটা সেটা স্থিতিশীল কিনা, না খুব বেশি ফ্ল্যাকচুয়েটিং। ফ্ল্যাকচুয়েটিং হলে আপ ডাউন করলে কিন্তু হবে না, এটা একটা স্থিতিশীল মূল্য থাকতে হবে। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে বিবেচনা করা এটাকে বলা হচ্ছে ঋণ বিশ্লেষণ। কারো কোনো আপত্তি আছে বা বুঝো নাই কেউ থাকলে বলো। কেউ না না বুঝে স্যার, বুঝছি থাকলে স্যার। সবাই বুঝে ফেলছেন? স্যার বাহ, আজকে ক্লাসে 19 জন প্রেজেন্ট। তানভীর, তানভীর কোথায়? কি ব্যাপার এখনো সিরিয়াল আসলো না কেন? সিরিয়াল আসতেছে না কেন? এই তোমরা আগে স্যার কি কেউ আসছে স্যার। না না তোমরা কি আগে কেউ স্পেস দিছো? স্যার স্যার মিরাজ আর সাইমা স্যার স্পেস দিছে এই জন্য ওদের দুইটা হয় নাই স্যার। না 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 তোমরা প্রথমে স্পেস দিও না, স্পেস দিও না, আমি মিরাজ বারবার আর বলছি সাইম। স্পেস দিও না। আমি বলছি প্রথমে তুমি তোমার আইডি 2 অক্ষরের হলে 2টা অক্ষর লিখবা, এরপরে স্পেস দেওয়ার দরকার নেই, কোনো স্পেসের দরকার না, হাইপেন দিবা তারপর তোমার নাম দিবা, মাঝখানে কোনো স্পেস দিও না। তাহলে স্যার হয় ইয়ার ইয়ার কাজ বেড়ে যাবে, মানে হচ্ছে ক্যাপ্টেনের কাজ বেড়ে যাবে, না হলে আমার কাজ বেড়ে যাবে। আমি তো এটা করব না, এটাকে ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন তুমি কিন্তু পার্টিসিপেন্ট লিস্ট নেওয়ার পরে তুমি প্রথমে চেক করবা এটা সিরিয়াল আছে কিনা। সিরিয়াল ছাড়া আমাকে দেওয়ার দরকার নাই, যদি সিরিয়াল না আসে তাহলে তুমি সিরিয়াল করে দিবা আমাকে, ঠিক আছে? কারণ সিরিয়াল আমি ওখানে ইনপুট দেওয়ার সময় সিরিয়াল না থাকলে দেওয়া যাবে না, ওখানে দিতে প্রবলেম হয়।
সো ক্যাপ্টেন এটা দেখে তারপর দিবা। স্যার আপনাকে কি স্ক্রিনশট দিব নাকি যদি আগে স্ক্রিনশট চেক লিখে করে দিব? দেখবা, সিরিয়াল আছে কিনা। যদি সিরিয়াল থাকে স্ক্রিনশট দিয়ে দিলে চলবে। যদি সিরিয়াল না থাকে, এখন আমি যেটা দেখাইছি এটাতে সিরিয়াল থাকার কথা, তারপরও দুই একজনের সিরিয়াল আসছে না। যেমন জয়নাল স্পেস দিছে, ওই কারণে সিরিয়াল আসছে স্যার না। ইয়ার জন্য স্যার ওই জয়নাল স্পেস দিছে মাঝখানে, জয়নাল স্পেস বাদ দাও, হাইপেনের আগে পরে স্পেস দিছো, ঠিক আছে? স্পেস ঠিক করো, কোনো স্পেস হবে না। তোমার প্রথমে আইডি থাকবে, তারপর হাইপেন থাকবে, তারপর নাম থাকবে, মাঝখানে কোনো স্পেস থাকবে না। কি রে বাবা, কথা একবার বললে বুঝে না কেন ছেলেপেলেগুলো? কাজটাকে যত সহজ করতে চাচ্ছি আরো কঠিন করে ফেলে। আচ্ছা তাহলে একটু পরে নি, যার যার প্রবলেম আছে সলভ করে নাও তাড়াতাড়ি। তাহলে এরপরে দেখে আসো, আমরা আমরা ঋণ বিশ্লেষণটা বুঝলাম। এবার আসো দুর্দশাগ্রস্ত বা সমস্যাগ্রস্ত ঋণ। মানে হচ্ছে যেই ঋণে প্রবলেম আছে, ঠিক আছে, তাকে আমরা দুর্দশাগ্রস্ত বা সমস্যাগ্রস্ত ঋণ বলবো। সমস্যাটা কেমন আমরা একটু দেখি, একেবারে সরাসরি চলে আসি। দেখো, বলা হচ্ছে সমস্যা দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে তোমার কাছে টাকা নাই, সেই জন্য টাকাটা দিতে পারতেছো না, এটা একটা সমস্যা থাকতে পারে। আরেকটা হচ্ছে তোমার কাছে টাকা আছে কিন্তু তোমার ঋণ ফেরত দেওয়ার ইচ্ছাটা নাই, এটাও এক ধরনের সমস্যা হতে পারে। দুই ধরনের সমস্যা থাকতে পারে। তাহলে দেখা যাক কোনটা কি পড়বে। বলা হচ্ছে কোনো ঋণ গ্রহীতার ঋণ ফেরত দেওয়ার ইচ্ছাও আছে, সামর্থ্যও আছে, তাহলে সেটাকে আমরা আদর্শ ঋণ বলবো। মানে তার ইচ্ছা আছে, সে সময় মতো ঋণটা ফেরত দিয়ে দিবে, আবার তার সামর্থ্যও আছে, তাহলে সেটাকে আমরা আদর্শ ঋণ বলবো। এবার দেখো, ঋণ ফেরত দেওয়ার ইচ্ছা আছে কিন্তু তার সামর্থ্য নাই, তাহলে সেটা আমরা পেতে প্রবলেম হবে, তাহলে সেটাকে আমরা সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ বলবো। কোন ঋণ গ্রহীতার ইচ্ছা নাই, মানে ফেরত দেওয়ার ইচ্ছা নাই কিন্তু তার সামর্থ্য আছে, মানে তোমার পকেটে টাকা আছে কিন্তু আমি চাইলাম যে তুহিন টাকাটা দিয়ে দাও স্যার, কালকে দিব স্যার, মানে তোমার সামর্থ্য আছে, তোমার পকেটে টাকা আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার ইচ্ছা নাই, তাহলে সেটাকেও আমরা সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ বলবো। আর তোমার ইচ্ছাও নাই, সামর্থ্যও নাই, সেটাকেও আমরা দুর্দশাগ্রস্ত বা সমস্যাগ্রস্ত ঋণ বলবো। তাহলে আদর্শ ঋণের ক্ষেত্রে ইচ্ছাও থাকতে হবে, সামর্থ্যও থাকতে হবে, তখন আমরা তাকে আদর্শ ঋণ বলবো। আর যদি ইচ্ছা সামর্থ্য যে কোনো একটা মিসিং থাকে বা দোনোটাই মিসিং থাকে, তখন সেটাকে আমরা সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত ঋণ বলবো। কারো কোনো সমস্যা থাকলে বলো। এই দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ঋণ বিশ্লেষণ আর একটা হচ্ছে যে দুর্দশাগ্রস্ত বা সমস্যাগ্রস্ত ঋণ। কারো কোনো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, তানমিন সিরিয়াল আছে কিনা দেখো তো পার্টিসিপেন্টটা। জি স্যার আছে। হ্যাঁ নিয়ে নাও। তবে নিয়ে নেওয়ার পরে তুমি আরেকবার চেক করবা, সবগুলো একদম ইন টোটাল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেক করবা সিরিয়াল আছে কিনা। যদি সিরিয়াল না থাকে তোমাকে সিরিয়াল করে দিতে হবে বাবা। আর যদি সিরিয়াল থাকে তাহলে কিচ্ছুর দরকার নাই, তুমি সরাসরি স্ক্রিনশটটা আমাকে পার্সোনালি না, গ্রুপের মধ্যে পার্সোনালি দেওয়ার দরকার নেই। এটা পার্সোনালি শুধুমাত্র মেসেজ দিতে বলছি, যদি তুমি কোনো কারণে ক্লাসে অ্যাবসেন্ট থাকো সেটা আমাকে পার্সোনালি উইথ রিজন, কারণ সহ আমাকে পার্সোনালি ইনবক্স করবা, সেটা আবার গ্রুপে করিও না। গ্রুপের মধ্যে অনেক মেসেজ থাকে যেগুলো আসলে চেক করা আমার পক্ষে পসিবল না, ঠিক আছে? সো তোমরা তোমাদের পার্সোনাল ইনবক্স থেকে আমাকে মেসেজ করবা যে স্যার এই কারণে আজকে আপনার ক্লাসটা আমি করতে পারছি না। আর এটা মানে পার্টিসিপেন্ট লিস্টটা আমি গ্রুপে দিতে বলছি কারণ হচ্ছে তাহলে সবাই দেখবে যে আজকে আমি প্রেজেন্ট ছিলাম না অ্যাবসেন্ট ছিলাম, সেটা দেখা যাবে। তানমিন হইছে? স্যার সিরিয়াল শুধু একটা উপন্যাস হয়েছে স্যার। কোনটা? আমি কি 37? লিখে দিব স্যার? হ্যাঁ এটা একটু তাহলে পার্টিসিপেন্ট লিস্টটা দিয়ে দাও আর নিচে একটু লিখে দাও কোনটা উপর নিচে হয়েছে, সেটা জাস্ট লিখে দাও। আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আমরা দুই এক মিনিট লিখি। আমরা আমরা আগামীকাল তাহলে পরীক্ষা নিচ্ছি, মৌখিক পরীক্ষা সপ্তম অধ্যায়ের উপর, ঠিক আছে? জি সপ্তম স্যার। অধ্যায়ের উপর আবার কালকে আবার ইয়ে করিয়েন, ঠিক আছে? কেউ জয়েন না করিয়েন যেহেতু পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে? সো স্যার মানে হচ্ছে যে আমরা অ্যাটেন্ড থাকতে পারবো না, হ্যাঁ? আমি ওকে স্যার। এক একটা ডাকিয়ে নি, ঠিক আছে? লটকায় রাখবো, সোজা কথা বলে দিলাম। তোমরা আমাকে ওকে খুব স্যার। ভালো স্যার করে স্যার প্রশ্নটা কেমন হবে স্যার, মানে এক কথায় নাকি একটু বড় এরকম? এক কথায়, দুই কথায়, 5 কথায়, 100 কথায়, 1000 কথায়ও থাকতে পারে। আরে তানবিন ওই ক্লাসে হ্যাঁ। জিজ্ঞেস করতো যে ধর একজনের একটা জিজ্ঞেস করে বসা দিত, আবার 4-5 জনের অনেকগুলি জিজ্ঞেস করতো। স্যার এখানে কি বসা দেওয়া, দাঁড়ায় দেওয়া, তারপরে কান্দুরি দেওয়ার কোনো সিস্টেম আছে?
আছে আছে আছে, ঠিক আছে, তুই তোর বাসায় কান ধরে দাঁড়িয়ে থাকবি, এটা আমরা কি এখান থেকে মেয়েদের সাথে হবে স্যার? হ্যাঁ এই ইনান ইনান কি সাওয়ালে এখন স্যার? কিন্তু সমস্যা বেশি, যদি এরাও দাঁড়া করায় এটা কিন্তু রেকর্ড হয় কিন্তু। রেকর্ড হয়, রাইট, পুরো বাংলাদেশ দেখবে। রেকর্ডেড ক্লাসটা যখন ক্যাম্বিয়ান কলেজের পেজে দেওয়া হবে পুরো বাংলাদেশ দেখবে। আবার কিন্তু ফার্স্ট ইনার জি স্যার, আমি সেই জন্য বলতেছি স্যার। ফার্স্ট ইয়ারের ছোট বোনরা আছে, হ্যাঁ, তারাও কিন্তু দেখবে, সাবধান। স্যারে মনে করা দিচ্ছে এটা। বান্ধবীদের সামনে মান ইজ্জত গেলে সমস্যা নাই, ওরা তোদেরকে চেনে ভালো করে, স্যার কিন্তু স্যার ফার্স্ট আপনারই ইয়ারে তো কথা স্যার, ছেলেরা একটু এলোমেলো হইতে হয় স্যার, তাহলে তাই না? তুমি বেশি জানো তাইলে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হচ্ছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, গুড বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।